নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মমতার দিনলিপি। আজকে বাংলার বার্তার এই প্রতিবেদনে নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের কাছে দেবো, বিশ্লেষণ করব এবং যা তথাকথিত বাংলার ইলেকট্রনিক মিডিয়া যা নিয়ে কথা বলেন আমার মনে হয়েছে আজকে কথা বলা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 5 দশকের রাজনীতিবিদ, একাধিকবার সাংসদ, 3বারের বিধায়ক এবং 3বারের এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দিন কাটাচ্ছেন কীভাবে? কখনো খোঁজ নিয়েছেন আপনারা? কেউ খোঁজ নিয়েছেন কোনোভাবে? একটু জানার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন? তিনি কি দেখছেন বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদন? সেই কৌতূহলটা রেখেই আজকের এই প্রতিবেদন পেশ করছি। শেষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে দেখা গিয়েছিল দুবার। একবার দেখা গিয়েছিল সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলে, যেদিন 4 তারিখ ভোট গণনা হচ্ছে ভবানীপুরে। তিনি বুঝতে পারছেন তিনি হেরে যাচ্ছেন, একটা নাটক করে বেরিয়ে আসছেন এবং বেরোনোর সময় যখন তার কনভয় বেরিয়ে যাচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে, তখন চোর 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 বলে স্লোগান, এবং তিনি পরাজিত হচ্ছেন ভবানীপুরের মাটিতে। এই বার্তা নিয়ে ঢুকেছিলেন ভবানীপুরের নিজের কালীঘাটের নিজের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তারপর একবার মাত্র দেখা গিয়েছিল, সেটাও গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেজে গুজে কলকাতা হাইকোর্টে আদালত আইনজীবীদের ড্রেস পরে গিয়ে সওয়াল করার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও চোর 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 স্লোগান শুনে একটা নাটক করে শেষ পর্যন্ত কোনো ক্রমে বাড়ি ফিরেছেন। আমি ভাবার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম, 5 দশকের একজন রাজনীতিবিদ শেষ কবে প্রায় টানা 20 দিন স্বেচ্ছায় গৃহবন্দী থেকেছেন। আমি হাইকোর্টের ওই যাওয়াটাকে ছেড়ে দিচ্ছি, তার কারণ অফিসিয়ালি তিনি প্র্যাকটিক্যালি হাইকোর্টে গিয়েছিলেন ঠিকই, কিন্তু 4 তারিখ থেকে 24 তারিখ, 4 তারিখ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে তাকে দেখা গিয়েছিল, তিনি অফিসিয়ালি বেরিয়ে যাচ্ছেন। কিন্তু তারপর 24 তারিখ আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় দেখা গেছে, কিভাবে রয়েছেন, কি করছেন, তার দিন কিভাবে কাটছে। আপাত মস্তক একজন মানুষ যার ভেতরে সম্পূর্ণ ইগো টকবক করে ফুটে। এটা বললে অতিশয়োক্তি হবে না, এটা কথাটা বলেই বলছি। সেই ভদ্রমহিলা 4 দেওয়ালের মধ্যে কি করছেন? মাঝে মাঝে কাউন্সিলরদের ডেকে বৈঠক করছেন। অভিষেকের বাড়িতে 17খানা নোটিশ গেছে কি করে ববিকে ভৎসনা করছেন, সেসব ঘটনা ঘটছে। সব 136 জন কাউন্সিলরের মধ্যে 110 জনের বেশি আসছেন না, 26 জন কাউন্সিলর তার কথা শুনছেন না। বিধায়কদের ডাকছেন, সমস্ত বিধায়ক আসছেন না, পরাজিত বিধায়কদের ডাকছেন, ডেকে অনেক কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত যারা বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁরাও শেষ পর্যন্ত আর 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাচ্ছে না। ওদিকে কুণাল বিদ্রোহী হচ্ছেন, ববি হাকিম কায়দা করে খেলে দিচ্ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেদিনের যোগী, সেও শুভেন্দু অধিকারীর সঙ্গে ফটো ফ্রেমে দিল্লিতে ফটো ফ্রেমে বন্দী হচ্ছেন। এসব কিছু তো বাড়িতে বসে দেখছেন যে শেষ পর্যন্ত তার শখের সাম্রাজ্য তিল তিল করে ভেঙে পড়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও আমার কাছে খালি বারবার মনে হচ্ছে যে তিনি কি টিভি দেখছেন না, তিনি কি খবরের কাগজ পড়ছেন না, নিশ্চিতভাবে সংবাদপত্র পৌঁছচ্ছেন পড়েন, এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত সংবাদ মাধ্যমে কে কী বলছে, কে কী করছে, সেগুলো তিনি নিশ্চিতভাবে দেখেন। তিনি কি দেখছেন না শুভেন্দু অধিকারীর গতি? 4 তারিখ রেজাল্ট বেরোলো, 9 তারিখ শপথ নিলেন, 11 তারিখ থেকে কাজ শুরু করলেন, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 13 দিনে একটা মানুষ কীভাবে ছুটতে পারেন নিশ্চিতভাবে তো দেখছেন, ফলো করছেন। হাতে তো মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, সেটাও তো প্রতিনিয়ত ঘাঁটেন। নিশ্চিতভাবে দেখছেন যে একটা মানুষ সকালবেলা পৌঁছে যাচ্ছেন নর্থ বেঙ্গলে, প্রশাসনিক বৈঠক করছেন, উত্তরকন্যায় রাজনৈতিক ঘরোয়া মিটিং করছেন, করে প্রশাসনিক সভা করে ফিরে আসছেন, এসে কলকাতায় নবান্নে বসে একদিনে 27 কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি হস্তান্তর করছেন। চোখের সামনে তো দেখছেন একজন মানুষ সকালবেলা বেরিয়ে বেলুড় মঠে সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করে, প্রণাম করে, পুজো দিয়ে সেখান থেকে শটান বেরিয়ে যাচ্ছেন এতে নিশ্চিতভাবে সরাসরি পৌঁছে যাচ্ছেন হাওড়ায়, এবং হাওড়ায় প্রশাসনিক সভা করছেন। সেখানে হাওড়ার নির্বাচন খুব দ্রুত ঘোষণা করার প্রত্যয় ঘোষণা করছেন, এবং একাধিক ঘোষণা করে সেখান থেকে পৌঁছে যাচ্ছেন অন্ডালে, বিমানে করে পৌঁছে যাচ্ছেন। সেই অন্ডাল এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছেন দুর্গাপুর, সেখানে প্রশাসনিক সভা করছেন, সেখানে প্রেস কনফারেন্স করছেন। তারপর অন্ডাল থেকে দৌড়চ্ছেন দিল্লিতে গিয়ে সন্ধ্যেবেলা পৌঁছচ্ছেন, রাত্রিবেলা গভীর রাতে অমিত শাহর সঙ্গে টানা লাগাতার 1 ঘন্টা মিটিং করছেন, করে পরের দিনই চলে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রীর কাছে, চলে যাচ্ছেন উপরাষ্ট্রপতির কাছে, চলে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, শেষ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, নীতিন নবীন সহ সমস্ত রাজনৈতিক বিজেপির সর্বোচ্চ স্তরের নেতাদের সঙ্গে বৈঠক করে মাঝরাতে প্র্যাকটিক্যালি ফিরে আসছেন কলকাতায়। এই গতি কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না?
দেখে তার অনুভূতিটা কী হচ্ছে। জ্বলছেন নিশ্চয়ই, টকবক করে ফুটছেন নিশ্চয়ই, কিন্তু কিছু তো করার নেই। তিনি আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হয়েও আজকে 20 দিনের ওপর প্রায় স্বেচ্ছায় নয় কর্মদোষে গৃহবন্দী হয়েছেন। অনেক পাপ করলে একজন মানুষের এইভাবেই হয়তো প্রায়শ্চিত্ততা করতে হয়। তিনি কি বুঝছেন না? না বুঝেও না বোঝার ভান করছেন। কেন বেরোচ্ছেন না? 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 21 তারিখ ফলতায় নির্বাচন ছিল, যেতে পারতেন না ফলতায়। তার সাদের জাহাঙ্গীর হয়ে একটা নির্বাচনী প্রচার করতে গেলেন না কেন? অভিষেক গেলেন না, তিনিও গেলেন না। কেন গেলেন না? কিসের জন্য গেলেন না? নির্বাচনী প্রচারে তো একটা ঝড় তুলতে পারতেন, একটা মেগা ফিল্ড র্যালি করতে পারতেন, করলেন না কেন? জাহাঙ্গীরের হয়ে প্রশ্ন থাকছে, প্রশ্ন উঠছে, আমি প্রশ্ন করছি না। তার দলের সেদিনের যোগী ঋতব্রত প্রশ্ন করে বসছেন যে তাঁর হয়ে কেন প্রচারটা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় দিন কাটছে কীভাবে? আমি এইগুলো নিয়ে খালি ভাবছিলাম যে ভেবেই বা করবো কী, কেন তিনি তো তাঁর জায়গায় রয়েছেন, তিনি তো চোখের সামনে দেখছেন যে শুভেন্দু অধিকারী যে আয়ুষ্মান ভারতকে তিনি বন্ধ করে রেখেছেন, দিনের পর দিন এই বাংলার মানুষকে প্রতারিত করেছেন। বাংলার অসংখ্য মানুষ যারা বাংলার বাইরে পরিযায়ী বাঙালি হয়ে থাকেন, তাদের জীবনে পর্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণা নামিয়ে এনেছেন আয়ুষ্মান ভারত চালু করতে না দিয়ে। সেই শুভেন্দু অধিকারী একদিনে দিল্লি সফরের পর, আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি ঠিক তার আগের দিন ভার্চুয়াল মিট করলেন জেপি নাড্ডার সঙ্গে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, এবং সেখান থেকে 3,505 কোটি টাকা 3,505 কোটি টাকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে আয়ুষ্মান ভারত এবং স্বাস্থ্যক্ষেত্রের আদায় করলেন। এবং সেখানে 527 কোটি টাকা গতকালই রাজ্যের অ্যাকাউন্টে ঢুকে গেল। 527 কোটি টাকা ঢুকে গেল। 3,505 কোটি টাকার অ্যাসিওরেন্স ফাইনাল করলেন। এবং জেপি নাড্ডা বলেন যে 21, 22, 23 কোনোদিন ইউটিলাইজেশন সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, এবং কথা দেওয়া হলো এই রাজ্য সরকার খুব দ্রুত সম্মত 30শে জুনের মধ্যে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট পৌঁছে দেবেন এবং বাকি টাকা খুব দ্রুত পশ্চিমবঙ্গ সরকার পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে দেখে শুনছেন যে জুন মাস থেকে এ রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, প্রত্যেকে 3,000 টাকা করে মহিলারা পাবেন, এবং তার সঙ্গে বাসে ভ্রমণের জন্য নির্দিষ্টভাবে অনুমতিটাও এই রাজ্যের মহিলারা পাবেন, যে মহিলাদের জন্য 1,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে জাল বিছিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঢেলে ভোট দেবেন মহিলারা এটা ভেবেও কিন্তু শেষ পর্যন্ত সব মহিলা মমতাকে ভোট দেননি। তিনিই দেখছেন যে শুভেন্দু অধিকারী তিনি সমস্ত বাসে মহিলাদের বিনা অর্থে ভ্রমণ, এবং তার সঙ্গে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন এবং চালু করলেন। 1 জুন থেকেই সেটা চালু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে দেখছেন যে জুলাই মাস থেকে এ রাজ্যের প্রায় 6 কোটি মানুষ আয়ুষ্মান ভারত কার্ডটা পাবেন ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী গতকাল জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর। চোখের সামনে দেখছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘক্ষণ তার সঙ্গে আলোচনা করছেন কোন কোন শিল্পপতিকে কীভাবে পশ্চিমবঙ্গের মাটিতে আনা যায়। অনেক কিছু শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা বাড়ছে তার একটা ছোট উদাহরণ দিই। গতকাল যখন এই প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছে, অনেক রাতে খবর এলো যে তৃণমূল কংগ্রেসের তপসিয়ার ভবন তৈরি হচ্ছে বলে যে পার্টি অফিসটা, প্রায় 5তলা বিল্ডিংয়ে পার্টি অফিসটা স্থানান্তরিত হয়েছিল বাইপাসের ধারে, সেখান থেকেও তার মালিক বলেছেন এবারে উঠে যান, হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, এবার চলে যান। এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে 2 মাসের নোটিশ দিয়েছে, সেই ভবনটি শেষ পর্যন্ত ছেড়ে দিতে হচ্ছে। মমতা শুনছেন বাড়িতে বসে যে একটা পার্টি অফিসও আর মালিক পক্ষ আমাদের হাতে রাখতে সাহস করছে না। যিনি ভাড়া দিয়েছিলেন তিনি আদতে একজন রাজ্য সরকারের ডেকোরেটর ছিলেন, তিনিও আর সাহস করছেন না তৃণমূল কংগ্রেস প্রায় উঠে যাওয়া একটি দলকে ওই 5তলা বিল্ডিংটা ছেড়ে রাখতে। এসব টুকরো টুকরো ঘটনা ঘটছে চোখের সামনে দেখছেন। তার স্বাদের অরূপ বিশ্বাস কোনো বিদ্রোহী হচ্ছেন না, বিক্ষোভ দেখাচ্ছেন না, মমতার হয়ে বা অভিষেকের হয়ে বেশি কথা বলছেন না, উল্টে তার শিষ্য জনৈক কোহিনূর তিনি আবার বিদ্রোহী হয়ে অভিষেকের বিরুদ্ধে কথা বলছেন। এসব তো দেখছেন বাড়িতে বসে বসে, শুনছেন, বুঝছেন। অরূপ বিশ্বাসকে অচিরেই মেসি কাণ্ডে শেষ পর্যন্ত বিধাননগর পুলিশ ডেকে পাঠাবে। চোখের সামনে দেখছেন যে পরমব্রতকে দেউচা পাচামির প্রধান করেছেন, সেই পরমব্রতর একটি 2021-এর টুইট নিয়ে এফআইআর হচ্ছে, এবং শেষ পর্যন্ত সেই এফআইআরের ভিত্তিতে গতকাল স্বস্তিকা মুখোপাধ্যায়কে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চোখের সামনে দেখছেন তার একের পর এক স্বাদের কাউন্সিলর যাদের দিয়ে তোলাবাজি করাতেন, চুরি করাতেন, জেলে যাচ্ছে। সুদীপ পল্লে বেহালার 121 না 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধরে নিয়ে গেল পুলিশ, কিচ্ছু করেনি। বিধাননগরে 4 জন পুলিশকে, 4 জন কাউন্সিলরকে পাকড়াও করে নিয়ে গেছে। তাঁরই হাতে গড়া পুলিশ বাহিনী, হাতে গড়া বলবো না, তাঁরই পরিচালিত পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী তাঁরই কাউন্সিলরদের তুলে নিয়ে যাচ্ছে।
একের পর এই সব ঘটনা যখন ঘটছে আমার খালি মনে হচ্ছে যে কোনটা থেকে তাকে বেশি যন্ত্রণা দিচ্ছে। আমি প্রথমেই বলি কোনটা তাকে সব থেকে বেশি যন্ত্রণা দিচ্ছে। সব থেকে বেশি তাকে যন্ত্রণা দিচ্ছে যাদের সম্বন্ধে খড়গহস্ত হয়েছিলেন নির্বাচনের আগে, মনে আছে? মনোজ আগরওয়াল সম্বন্ধে। আপনার সম্বন্ধে অনেক কিছু জানি, আমি কিন্তু ঠিক সময় ফাঁস করে দেবো ভয় দেখিয়েছেন। সেই মনোজ আগরওয়াল চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে নির্বিঘ্নে মৃত্যুহীন একটা নির্বাচন সংগঠিত করে দেখিয়েছেন, এবং যাকে গুপ্ত শত্রু বলেছিলেন সুব্রত গুপ্ত, অত্যন্ত মেধাবী সেই আইএস অফিসার, অল ইন্ডিয়া র্যাঙ্কে যিনি চতুর্থ হয়েছেন সম্ভবত 2019 মানে র্যাঙ্ক করেছিলেন